হ্যালো এভরিওয়ান মাই হ্যাপি ফ্যামিলি। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন যেটা তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম, সুযোগ বুঝে একটু একটু করে ভিডিও শ্যুট করছি এবং দেওয়ার চেষ্টা করছি। পরিবেশ পরিস্থিতি হয়তো সবসময় সমান থাকছে না, যেমন এখনই আমি এসি চালাতে পারছি না বেবির জন্য, আমাকে ফ্যানটাই চালিয়ে রাখতে হচ্ছে, তো একটু সাইড নয়েজ হতে পারে, একটু তোমরা ম্যানেজ করে নিও। তো এখনও ঘুমোচ্ছে, ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি তোমাদের জন্য। তো এই আর কি, আজকে আমি শেয়ার করতে চলেছি, তোমরা তো দেখে বুঝেইছো। তো আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল না ছিল। আমি ছিলাম হচ্ছে মানে শুরু থেকে ছোটো থেকেই আমি ছিলাম হচ্ছে প্রচণ্ড ভীতু প্রকৃতির মানুষ এই মেডিকেশনের দিক থেকে। মেডিকেলি যেগুলো হয় তোমার নিডল, তারপর তোমার স্টিচেস, সেলাই পড়বে, কিছু একটা ফুটবে গায়ে, সেই সব দিক থেকে আমি প্রচণ্ড পরিমাণে ভীতু ছিলাম। অ্যাজ সাচ আমার কোনো দিন বাই গড গ্রেস এই জাস্ট এই অপারেশনটার আগে অবধি আমাকে কোনো দিন এইরকম কিছু ফেস করতে হয়নি, যার জন্য ভয়টাও কাটেনি কোনো দিন। তো প্রথম আমার বেবির জন্যই আমার ফার্স্ট ওটি এবং হসপিটালেও যাওয়া, হসপিটালে রাত কাটানো এবং অপারেশন টেবিলে যাওয়া শুধুমাত্র আমার বেবির জন্য। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি এত ভীতু। আমি যদি পারি তোমরাও যারা যদি কিছু আমার মতো টুকটাক ভয় পেয়ে থাকো, তোমাদের মনোবল যাতে কিছুটা বেড়ে যায়, সেই জন্য আজকে আমি আমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আর কেমন কী ছিল না ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কী হয় না হয়, তো কতটা ভয় পাওয়ার ব্যাপার আছে বা কিছুই হয়তো নেই সেরকমই আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে চাই। আমার বেবি ডেলিভারি হয়েছে, তোমরা সকলে জানো না এখনও, যদিও সেই ভিডিওটা আমি ছাড়িনি এখনও। আমার বেবি ডেলিভারি হয়েছে তোমার চারনক হসপিটাল, যেটা হলদিরাম এয়ারপোর্ট, হলদিরামের ঠিক উল্টো দিকে চারনক হসপিটাল, সেটাতে আমার বেবি ডেলিভারি হয়েছে। এবং আমার ডক্টর ছিলেন ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, খুব রিনোম ডক্টর, সকলেই মোটামুটি চিনবে, তার নাম অনেকেই জানে, ম্যাক্সিমাম মানুষই জানে। তো তার গল্প অন্য একদিন করবো, আজকে ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো উনি আমাকে ডেট দিয়েছিলেন 21শে অগস্ট তোমার ইয়েতে ভর্তি হতে, সকালবেলা গিয়ে চারনক হসপিটালে ভর্তি হতে। তো আমি ওনার কথা মতো সকাল 7টার মধ্যে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিই এবং তারপরে আমারকে যখন মানে আমার হাজব্যান্ড ভর্তির প্রসিডিওর কমপ্লিট করে, দুই মা, শাশুড়ি মা এবং আমার মা সাথে ছিল। আমার হাজব্যান্ড ভর্তির প্রসিডিওর কমপ্লিট করার সাথে সাথে আমাকে রুমে মানে কেবিনে দিয়ে দেয় ওরা, কেবিনে দিয়ে তারপর কেবিনে দেওয়ার সাথে সাথে আমার সব কিছু শুরু হয়ে যায়। তো সব কিছু শুরু হয়ে যায় ইন দ্য সেন্স সব কিছু চেক আপ শুরু হয়ে যায়, ইসিজি হয়, তারপর তোমার বিভিন্ন রকম ব্লাড টেস্ট হয়, বিভিন্ন রকম বলতে খুব কমই হয়েছে, একটা দুটো ব্লাড টেস্ট হয়েছে। আর তোমার তারপরে কি আমার খাবারে অ্যালার্জিস আছে কি না, কোনো ওষুধে অ্যালার্জি আছে কি না, এগুলো সব জানতে চায় একজন এসে। তো এরকম কন্টিনিউ একজনের পর একজন আসতে থাকে এবং এগুলো করতে থাকে। তো তারপরে আমাকে ওটি ড্রেস পরিয়ে দেওয়া হয়, মানে যাওয়ার সাথে সাথেই আমাকে ওটি ড্রেস ওখানে রাখাই ছিল, বলে ওটি ড্রেসটাই একবারে পরে নাও। তো আমি আমার ড্রেস চেঞ্জ করে ওটি ড্রেস পরে নিই, তখন আর কাউকে অ্যালাউ করেনি, শুধুমাত্র আমার হাজব্যান্ডকে অ্যালাউ করেছিল কেবিনে। তো আমার হাজব্যান্ড সাথে সাথে ছিল সব সময়। আর তারপরে এই করতে করতে মোটামুটি ঘন্টা 1-1.5 কাটে এইসব সব ফুলফিল করতে করতে, যা 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 নিয়ম টিয়ম আছে ওটির আগে, তো এগুলো হয়। তারপরে তোমার ওরা স্যার বললেন যে 10টায় ওটি আছে, তো 10টায় বলে তো আমাকে সেইভাবে প্রিপেয়ার করে রাখা হলো, চুল টুল বাঁধা হলো, তারপরে ইন্টিমেট এরিয়া আমার ক্লিন করাই ছিল, তাও ওনারা একটু আবার ভালো করে দেখে ক্লিন করে দিল, পেট টেটগুলো ক্লিন করে দিল। তো এই প্রসিডিওরগুলো হলো ওইটুকু টাইমের মধ্যে। তারপর আমি ওয়েট করছিলাম, সুমন আর আমি একটু গল্প করছিলাম কেবিনে বসে, তারপর একটু ছবি টবি তুলছিলাম, মানে যতটা নিজেকে টেনশন ফ্রি থাকা যায়। বাট তুমি ভাবতে পারবে না, মানে আমি যে ওই হসপিটালের বেডে বসে আর কিছুক্ষণ পর আমার ওটি হবে সেটা জেনেও যে কতটা কুল মাইন্ডেড ছিলাম আমি জানি না, এটা ভগবানের আশীর্বাদ ছাড়া অন্য কিছু কিনা। মানে আমি ভাবতে পারি না, আমি ভেবেছিলাম বাবা এই ঢুকছি, মানে যখন কিছু ছিল না আমার, ভাবতাম যে কোনো এক সময় হয়তো এরকম যেতে হবে বা কিছু একটা হবে, তখন ভেবে এতটাই ভয় লাগতো, ভাবতাম বাবা আমি গেছি ওই ওই হসপিটালের বেডেই আমি যাবো, এরকম একটা ব্যাপার আর কি, মানে অজ্ঞান টজ্ঞান হয়ে যাব, কিছু একটা আমার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। বাট তখন আমি এতটা মানে আসল সময় যখন এলো, তখন আমি যে কতটা কুল ছিলাম আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি এতটা কুল কী করেছিলাম। মানে এটাই মনে হয় হয়ে যায়, ভগবান মনে হয় এইভাবেই সকলকে তৈরি করে দেয় সব কিছুর জন্য। তো সেটাই আমার সাথেও হয়েছিল। আমি এত ভীতু মেয়ে, সেই যে আমি হাসি খুশি সুন্দর ছবি তুলছি, সুমনের সাথে গল্প করছি নানা রকম। তো এই করে তারপর ঠিক 10টার সময় হ্যাঁ, তারপর ওকে একটু বাইরে বের করে দিল। বাইরে বের করে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ আমি একটু একা বসে সময় কাটাচ্ছিলাম, তখন মোবাইলও ছিল না আমার কাছে, কারণ মোবাইল দেবে না, যেদিন ওটি হবে সেদিন সারাদিন মোবাইল দেয় না।
তো মোবাইল ছিল না, আমি একটু চুপচাপ বসে টসে ছিলাম, এদিক ওদিক দেখছিলাম। টিভি ছিল, বাট টিভি দেখার মতো মেন্টালিটি তখন ছিল না। তো একটু এই সবাই আসছিলো, হাউসকিপিংয়ের একটু কথা টথা বলছিলো, এইসব সব করছিলাম। তো তারপর আসলো চ্যানেল করতে। চ্যানেল করার আগেই সুমনকে বের করে দিয়েছে। চ্যানেল করা হলো, তারপরে চ্যানেল করা ওইটা আমার আর একটা ভয় ছিল, চ্যানেল সুচটা কত মোটা হবে, কতটা ব্যথা লাগবে, ঢুকিয়ে রেখে দেবে, কী অবস্থা হবে। বাট বিশ্বাস করো, যে করেছে তার হাতের গুণ কিনা নাকি সত্যি এরকমই লাগে আমি জানি না। নর্মাল ইঞ্জেকশনে যেরকম ব্যথা লাগে আমার জাস্ট চ্যানেলেও মোটা সুচ, তাতেও জাস্ট ওরকমই ব্যথা লেগেছে। আমি একটু সহ্য করেছিলাম, কিন্তু যতটা আমি ভয় পেয়েছিলাম ততটা একদমই ভয়ানক ব্যাপার ছিল না। দেখলাম উনি বেশ স্মুথলি করে দিল। যখন একটু পুশ করেছে তখন অবশ্যই আমার লেগেছে, বাট সেটা বিয়ারেবল। আমি চিৎকার পাচ্ছি না, বাবা গো মা গো এসব কিচ্ছু না। আমি জাস্ট একটু সহ্য করেছিলাম, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। পুশ করে দিলে ব্যাস, আর কিছু না। নেডলটা যদি ঠিকঠাক মতো ভেনে পুশ হয়ে যায় তারপর আর কোনো প্রবলেম হয় না তোমার, মানে তুমি বুঝবেই না আর কিছু। তো তারপরে জায়গাটাকে সুন্দর করে আটকে ফাটকে দিল আর স্যালাইন চালিয়ে দিল। তারপরে ওই আধ ঘন্টা পরে সুমন আর আমার বড় মামা উপরে আসলো, বললো যে আমরা এখন এখানেই থাকবো, কারণ তোমাকে ওটিতে নিয়ে যাওয়ার টাইম হয়েছে। মানে ভিতরে ভিতরে না আমার কিছুটা এক্সাইটমেন্ট হচ্ছে নাকি ভয় কেমন একটা লাগছিল আমার। হ্যাঁ, মানে ঠিক ভয়ও ঠিক বলবো না, আবার এক্সাইটেড কিনা সেটা মানে মিক্স ফিলিং, মানে ব্ল্যাঙ্ক লাগছিলো, বুঝতে পারছিলাম না কী হতে চলেছে সামনে আমার সাথে। তো এইসব হওয়ার পরে তারপরে তোমার তো ও স্ট্রেচার নিয়ে আসলো। স্ট্রেচার নিয়ে এসে ওটিতে আমাকে ওয়েটিং টাইমে রেখেছিলেন, কারণ কি স্যার তখনও আসেননি। ওয়েটিং টাইমে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। সুমন আর বড় মামা বাইরে দাঁড়িয়েছিল ওটির বাইরে, আমাকে ওটির ভেতরে জাস্ট একটা জায়গায় ওয়েটিং টাইমে রাখা হয়েছিল। আমি ওখানেও নির্বিঘ্নে শুয়ে রয়েছি, ওরা নিজেদের মতো কাজ করছে, ঘোরাঘুরি করছে, আমি ওদেরকে দেখছি। মানে আমি যে ওটিতে ঢুকবো জাস্ট একটু পরে, সেই হেলদোল কিন্তু আমার ছিল না তখন। মানে আমি বলছি না বারবার, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না যে এটা আমার সাথে কী করে হতে পারে। আমি এতটা কুল মাইন্ডে কী করে থাকতে পেরেছিলাম তখন। যাই হোক, সবই ভগবান সেভাবে তৈরি করে দেয় সময়ের সাথে সাথে মানুষকে। তো তারপরে আবার স্যার যখন আসার সময় হলো, বলে স্যার এক্ষুনি ঢুকে যাবেন, ওটি টেবিলে ওকে দিয়ে দাও, রেডি করো ওকে। তো ওই করে তারপরে তো ঢোকার পরে অ্যানাস্থেশিয়া দিল। অ্যানাস্থেশিয়া নিয়ে আমার খুব একটা ভয় ছিল না, কারণ আগে থাকতেই আমি শুনেছিলাম যে অ্যানাস্থেশিয়া খুব একটা ব্যথা লাগে না। তো সেটাই, খুব একটা ব্যথা লাগেনি। বাট যখন পুশ করেছিল মনে হচ্ছিল কি আমার স্পাইন দিয়ে কিছু একটা এরকম ঢেউ মতো খেলে যাচ্ছে, জাস্ট এটাই হয়েছিল আমার। আর পুশ করতে যেরকম নর্মাল ইঞ্জেকশনে লাগে সেরকমই লেগেছিলো, খুব বেশি ব্যথা লাগেনি। তো তারপরে তো শুইয়ে দিল আর নাকে অক্সিজেন দিল। সব বলে বলে করেছে ওরা, তোমাকে এখন নাকে অক্সিজেন দিচ্ছি, বা তোমাকে এখন এই মেশিনটা অক্সিমিটার লাগিয়েছিল, তো প্রেশারের মেশিন লাগিয়েছিল, সব এগুলো বলে বলে ওরা করেছে। তারপর তোমাকে এখন ক্লিন করা হচ্ছে, ক্যাথিডার লাগানো হচ্ছে। এই করে শুধুমাত্র যখন ক্যাথিডার লাগানোর আমি টের পাইনি, কারণ ওরা অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে ক্যাথিডারটা লাগায়, তো ক্যাথিডারটা লাগানো আমি টের পাইনি। আর তারপরে তোমার যখন ওরা ক্লিন করছে সেইটুকু আমি টের পেয়েছি যে পেটটা আমার ক্লিন করছে, কিন্তু আমার তখন সেন্স নেই কোনো, জাস্ট কিন্তু বোঝা যায় যে মানে ব্যথা লাগবে না, বাট বোঝা যাবে। এটা তোমরা সকলেই জানো, এটাই অ্যানাস্থেশিয়াটার নিয়ম আর কি। এই অ্যানাস্থেশিয়াটা এরকমই হয়, ব্যথা লাগে না বাট বোঝা যায়। তো পেটে ক্লিন করছে, আমি বুঝতে পারছি। ক্লিন করতে করতে হঠাৎ কী হলো, আমি না ঘুমিয়ে পড়েছি। মানে জানি না অ্যানাস্থেশিয়ার জন্য ড্রাউজিনেস এসছে নাকি ক্লান্তি থেকে এসছে না কি হয়েছে, আগের দিন রাতে তো ঘুমোইনি ঠিক মতো, ভয় টেনশানে। তো কী থেকে কী হয়েছে আমি বুঝিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন স্যার ঢুকেছেন ওটিতে, কখন কাট হয়েছে, কখন আমার বেবিকে বার করেছে, আমি কিচ্ছু জানি না সেসব। এবার সব বেবিকে বার করা হয়েছে, তখন হঠাৎ করে মানে এরকম জার্ক করে উঠেছি আমি একবার। তখন ডাক্তাররা ভয় পেয়ে গেছে, ভেবেছে মনে হয় কিছু একটা হয়েছে। আমার মাথার কাছে তিনজন দাঁড়িয়েছিলেন ডক্টর, তার সাথে সাথে বলছে কী হলো এরকম। আর স্যার যখন ভেতরটা ক্লিন করছে, বেবিকে বার করা হয়ে গেছে, তখন স্যার আবার কাছ থেকে এরকম মুখে মেরে দেখে বলছে কী হলো, কিছু সমস্যা? তখন আমি বললাম না, আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তখন উনি বলছে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার তো মেয়ে হয়ে গেছে, ওই দেখো মেয়ে ওখানে রয়েছে। আমার মাথার কোনাটায় ওকে ক্লিন করছিল। তো স্যার যখন বলে তোমার মেয়ে হয়ে গেছে, সাথে সাথে আমি ওর ওদিকে তাকালাম, আর তা বলার সাথে সাথেই ওরা আবার মেয়েকে আমার সামনের কাছে নিয়ে আসলো একদম, বলে দেখো তো কী হয়েছে, ভালো করে দেখালো। হ্যাঁ তো মেয়েই হয়েছে। তো ততক্ষণে আমি কিছুই জানি না, আমার বাড়ির লোককে মানে সুমনকে আর বড় মামা যেহেতু ওটির বাইরে ছিল, ওকে দেখিয়ে নিয়ে আসা হয়ে গেছে, আমি সেটাও জানি না তখন ঘুমের মধ্যে আমি। তো তারপরে যখন ক্লিন করছি, মানে ওকে ওরকম মানে ফ্লুইড মাখা অবস্থাতেই ওদেরকে দেখিয়ে নিয়ে এসছে। তারপরে যখন ক্লিন করছে তখন আমার ঘুম ভেঙেছে, তখন আবার ওকে দেখালো, ক্লিন অবস্থাতেই মোটামুটি আমি দেখেছি ওকে। তারপরে ঠিক আছে চলো, এরকম
ওরা টুকটাক দু একটা কথা শুনলাম, ওরা নিজেদের মধ্যে গল্প টল্প করছে আর কাজ করছে এরকম। ওরা তো খুব কুল মাইন্ডে থাকে। আর দেববিন্দু স্যারের তো কোনো তুলনাই নেই আর কি। উনি এতটাই কুল মাইন্ডেড, মানে কোনো কিছু নয়, কোনো কিছুকেই উনি সেটা মানে আমল দেন না। সব কিছু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন, নিশ্চিন্তে থাকা যায়। যাই হোক, তো এবারে দেখছি ওরা গল্প করছে, আবার কখন আমি ঘুমিয়ে পড়েছি। স্যার যে ওটি থেকে কখন বেরিয়ে গেছে সেটাও আমি আর জানি না, মানে স্যার ঢুকেছে সেটাও আমি জানি না, স্যার কখন বেরিয়েছেন সেটাও আমি জানি না। আবার যখন মানে অদ্ভুত ব্যাপার, ঘুমিয়ে পড়েছি আমি দুবার করে ওটির মধ্যে। আর এবার যখন আবার সেন্সটা এসছে তখন দেখলাম একটু টুকটাক কাজ করছিল, জাস্ট কয়েক মিনিট, 2-3 মিনিট, তারপর সাথে সাথে ওই পর্দাটা নামিয়ে দিল, বলো না তোমার ওটি কমপ্লিট, এবার ওকে বেডে শিফট করিয়ে দাও, আগে বাড়ির লোকের সাথে দেখা করাও তারপর বেডে শিফট করাও। তো ঠিক আছে, এবারে আমাকে তো তারপরে আর মেশিন টেশিনগুলো সব খুলে দিল, অক্সিজেন খুলে দিল, সাথে সাথে তোমার বেডে স্ট্রেচারে ট্রান্সফার করে তারপর নিয়ে গেল বাইরে। ওটির বাইরে তো সুমনরা দাঁড়িয়ে ছিল, তখন বলছে নিন কথা বলে নিন পেশেন্টের সাথে, মানে ঠিকঠাক সেন্স টেন্স আছে কিনা বা সব পেশেন্ট ওকে আছে কিনা সেই জন্য বাড়ির লোকের সাথে কথা বলা আগে। তখন সুমন বলছে মিষ্টি ঠিক আছো তো? আমি হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, একদম পরিষ্কার ভাষায় আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কারণ আমার কোনো ড্রাউজিনেস ছিল না, কিচ্ছু ছিল না তখন, শুধু ওটির টাইমটাই আমার ঘুম পেয়েছিল দুবার করে প্রচণ্ড। তারপরে ওটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমার আর কোনো ঘুম নেই, কোনো ড্রাউজিনেস নেই, নাথিং। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি বলে আমার তারপরে আমাকে নিয়ে চলে গেলো, আর সুমন আর বড় মামা নিচে চলে আসলো। তারপর সবাই তো খবর, নিচে তো বাড়ির সবাই অপেক্ষা করছিল, সবাইকে খবর টবর দিয়েছে ফোন করেই, তারপর নিচে এসে একটু কথা টথা বলি। তারপরে একের পর এক বললো পেশেন্টকে বেডে দেওয়ার পর আপনারা এক এক করে গিয়ে দেখে আসবেন বাড়ির লোককে, বলেছিল আর কি। তো সেরকম কথা অনুযায়ী সবাই দেখতে এসছে এক এক করে আমাকে। তো তখন আমি সবার সাথে নর্মালি কথা বলেছি এবং আমার বেবিকেও তখন আমার কাছে দিয়ে গেছে সাথে সাথে, হওয়ার সাথে সাথে। তো বেবিকে দেখলো সবাই, আমাকে দেখলো, আমার সাথে কথা বললো, আমি একদম নর্মালি ফুল সেন্সে সবার সাথে কথা বলেছি। এবারে কথা টথা বলার পরে তখন আর কোনো সমস্যা ছিল না আমার, তখন মানে তখন তার সেটা চলছে, ভোটটা রয়েছে। এইবার মোটামুটি আমার ওটি শেষ হয়েছে ওই 12টা 12:30টার মধ্যে ওটি শেষ হয়ে গেছে। হ্যাঁ বেশিক্ষণ তো লাগে না, ওই 12টা 12:30টার মধ্যে ওটি শেষ হয়ে গেছে, বা 12:30টাও মনে লাগেনি, 12টার মধ্যে ওটি শেষ হয়ে গেছে। যাই হোক, তো এই হওয়ার পরে তারপরে 12টা বেডে টেডে দিয়েছে, 12:30টাই ধরলাম আমি। তারপরে স্ট্রাগলটা শুরু হয়েছে বিকেল থেকে, যখন একটু একটু করে অ্যানেস্থেসিয়াটা কাটছে, আমার এত ব্যথা করছে একটু 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 করে। তখন বিকেলের আবার ভিজিটিং আওয়ার স্টার্ট হয়ে গেছে, ওরা সবাই দেখা করতে আসছে, আমি ওই ব্যথা সহ্য করে অল্প অল্প রয়েছি। আমি ওদেরকে বলছি আমার পেন কিলার কখন পড়বে, বলছি ম্যাম অপারেশনের পর একটা সার্টেন টাইম থাকে, তারপর আমরা পেন কিলার দিতে পারি, তার আগে দিতে পারি না। আমি তো আর পারছি না, এবার ভিজিটিং আওয়ার শেষ হয়ে যখন গেছে আমি আর পারছি না, আমার চোখে পুরো জল চলে এসেছে, আমি আর কত সহ্য করবো, মানে এত যন্ত্রণা করছে কাটে। তখন ওরা এসে একটা টাইমের পর ওরা পেন কিলার আমাকে দিল, পেন কিলার দেওয়ার পরে আস্তে 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 একটু থিতিয়ে গেল ব্যাপারটা, কিন্তু সেটা কয়েক ঘন্টার জন্য। আবার রাত 9টা থেকে ভীষণ কষ্ট শুরু হলো, বলছে তখনও বলছে আমি আবার পেন কিলার চাইছি, বলছে এইভাবে দেওয়া যাবে না ম্যাম, একটা টাইম স্প্যান থাকে, তারপরে আমরা অবশ্যই আপনাকে পেন কিলার চার্জ করবো। এবার সেদিন তো কিছু খেতে দেয়নি, সকাল থেকেই কিছু না খাওয়া ছিলাম আমি, কারণ স্যার বলেছিল যে রাতের বেলা নর্মাল খাবার খাবে কিন্তু সকাল থেকে জলও খাওয়া যাবে না, এইরকম আর কি। তো খুব যদি কিছু মেডিসিন চলে তখন 1 ঢোক 2 ঢোক জল দিয়ে মেডিসিনটা খাওয়া যেতে পারে, বাট নয়তো জল খাওয়া যাবে না। তো আমি স্ট্রিক্টলি রুলস মেনটেন করেছিলাম, ভোর 4টার সময় লাস্ট জল খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো তারপরে আবার মানে ওটি শেষ হওয়ার 6 ঘন্টা পর থেকে জল দেবে বলেছিল, তো সেটাই দিয়েছে। যখন আমার গলা খুব শুকিয়ে যাচ্ছিলো বিকেলের দিকে, যেহেতু ব্যথাটা হচ্ছে তো খুব কষ্ট হচ্ছিলো, যেমন আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলছে এখন তো জল দেওয়া যাবে না, ওটি কমপ্লিট হওয়ার 6 ঘন্টা পর থেকে আপনার জল দেওয়া যাবে, আর মাথায় বালিশ রাখা যাবে না, তখন পুরো যাতে ব্যাকটা রেস্ট পায় তাই জন্য পুরো একদম বেডের মধ্যে প্লেন শোয়া ছিলাম আমি, চিত হয়ে একদম শোয়া প্লেন। তো তারপরে যথারীতি 6 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে একটু একটু করে বললো, ওই বটলের ক্যাপ ছিল সেই ক্যাপে অল্প অল্প করে ঢেলে, প্রথমে একবারে বেশি খাবেন না, অল্প অল্প করে খাওয়াটা স্টার্ট করুন। তো সেই অল্প, আর ক্যাথেটার লাগানো ছিল, টয়লেটে যাবার কোনো ব্যাপার ছিল না, একটু একটু করে জলটা খাওয়া স্টার্ট করলাম। সেদিন সারা রাত আমি জল খেয়েছিলাম, সে ওটির দিন সারাদিনই কিছু না খাওয়া, কিছু দেয় না ওটির দিন। ব্যাস এই করে তারপর পেন কিলার রাতেরবেলা আর একটা ওরা সময় মতো, ওদের সময় মতো ওরা যেরকম দেওয়া উচিত সেই সময় চার্জ করলো। তারপর আমি রাতের দিকে একটু ঘুমলাম,
এই ছিল ব্যাপার। আর পরের দিন যখন ক্যাথিটার খুলে দিয়েছে সেই হাঁটাটা ছিল আসল স্ট্রাগল। প্রথম উঠে দাঁড়ানো, হাঁটা, মানে পেটটা আমার হচ্ছে কি এইরকম করে যাচ্ছে, মানে সারা ওটিতেও এতটা কোনো কষ্ট নেই, যখন কাটবে এই যন্ত্রণাতেও এতটা কষ্ট নেই যতটা তোমার উঠে দাঁড়াতে কষ্ট। জানি না কার কেমন হয়, আমার তো প্রচণ্ড ব্যথা লেগেছিলো দাঁড়াতে। দুজন মিলে হেল্প করেছিল, আমাকে বলেছিল মাথা টাথা ঘুরতে পারে, একা উঠবেন না, একা টয়লেটে যাবেন না, কিচ্ছু করবেন না। তখন ওদের যে হাউসকিপিং থাকে হসপিটালের, তারাই ধরে ধরে হসপিটালে নিয়ে যায় টয়লেটে। তো ওরাই দুজন এসছে, আমি না নামতে পারছি না, মানে পুরো এইরকম বেন্ড হয়ে গেছি, সোজা হতে পারছি না, মানে কি যে কষ্ট, টানটা লাগছে, মানে বাবা গো মা গো পড়েও মানে যেন কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। আর হাঁটবো, পা এগোতেই পারছি না, পা পুরো ভারী। তখনও জানি না অ্যানাস্থেশিয়ার জন্য না ব্যথার জন্য পা দুটো পুরো ভারী লাগছে আমার। তো এই করে করে তারপরে তোমার অনেক কষ্টে একটু 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 করে, মানে পিঁপড়ের মতো হেঁটে হেঁটে, তাও আমার ভালো রুমটা আমার এমন দিয়েছিল জাস্ট একটুখানি গেলেই ওয়াশরুম। তো অন্যান্য যেগুলো রুমগুলো দূরে দূরে সেগুলোর ওয়াশরুমগুলো তো পুরো চাপের, তারা যে কতক্ষণে হেঁটে আসবে ঠিক নেই। একটু একটু করে পিঁপড়ের মতো হেঁটে হেঁটে আমি ওয়াশরুমে গেলাম। প্রথম দিন টয়লেট ল্যাট্রিনে আমার প্রচুর টাইম লেগেছিলো। ল্যাট্রিন তো হয়ইনি প্রথম দিন, টয়লেটেও প্রচুর টাইম লেগেছিলো। হ্যাঁ, শুধু টয়লেট হতেও প্রচুর টাইম লেগেছিলো প্রথম দিন। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, এটাই ন্যাচারাল, এরকমই নাকি হয়। আর পরের দিন ওরা ওষুধ দিলে ল্যাট্রিনটাও আস্তে আস্তে হয়ে যায়। তো সেটা মানে প্রেশার দেওয়া যাবে না, টয়লেট ল্যাট্রিন কোনোটাতেই প্রেশার দেওয়া যাবে না। প্রথম দিন একা একা ওয়াশরুমে যাওয়া বা খাট থেকে নামা একদমই অ্যালাউড নয়, এরকম ছিল আর কি। তো এইভাবে করে আস্তে আস্তে হসপিটালে যে কদিন ছিলাম প্রচণ্ড টান টান ব্যথা ছিল, কিন্তু পরের দিন থেকেই যেহেতু আমার ডক্টর হাঁটানোর কথা বলে দিয়েছিল যে হাঁটতেই হবে তোমাকে, পরের দিন থেকে ক্যাথিটার খোলা মানেই এবার হাঁটতে শুরু করো। তো লম্বা করিডোর ছিল হসপিটালের, সবাই হাঁটতো। আমি পরের দিন খুব একটা হাঁটতে পারিনি, ওরা ধরে ধরে দু একবার হাঁটিয়েছিল, কিন্তু আমার পারছিলাম না, মনে হচ্ছিলো পা দুটো ভারী, আমি হাঁটতে পারবো না, এই পড়ে যাবো। কিন্তু তারপরের দিন থেকে আমি একা একা আস্তে আস্তে চেষ্টা করে 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 হাঁটতে শুরু করেছিলাম। ভীষণ কষ্ট হতো হাঁটতে, ভীষণই কষ্ট হতো, মানে সোজা দাঁড়াতে পারতাম না, বুকে টান লাগতো সোজা হয়ে দাঁড়ালে। তাও আমি চেষ্টা করে করে হেঁটেছি, কারণ আমাকে ডক্টর বলেই গিয়েছিলেন যত তাড়াতাড়ি তুমি হাঁটবে তত তাড়াতাড়ি তুমি রিকভারি করবে, টানটা তত তাড়াতাড়ি তোমার চলে যাবে। তো সেই টানটা আমার আপ টু 10 days অবধি মোটামুটি ছিল টানটা। হ্যাঁ, দাঁড়ালে টান লাগতো বুকে, পেটে। তো তারপর আস্তে আস্তে এখন আর টানটা নেই, কিন্তু জোরে হাঁটতে পারি না এখনও। এখন একটু আস্তে আস্তে হাঁটলেই ভালো হয়। তো ডাক্তার যা ওষুধ দিয়েছিলেন তাতে আমার খুবই তাড়াতাড়ি রিকভারি হয়ে যাচ্ছে। আশা করছি আরও খুব তাড়াতাড়ি আমি একদম ফুললি ওকে হয়ে যাব পুরোটাই। তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স, এবং মানে কি মেডিকেল প্রবলেম আমি মেডিকেল প্রবলেম বলা চলে না, আফটার ওটি কী জেনারেলি প্রবলেম হয়ে থাকে সেগুলো আমি ফেস করেছি, তোমাদেরকে জানালাম। কোথায় কষ্ট হয়, কোথায় কিছুই কষ্ট হয় না, সেটা তোমরা জেনে নিলে। মানে আমার মতে এত ভীতু মেয়েও যদি এটাকে ফেস করে আসতে পারে তাহলে সবাই পারবে, এরকম একটা ব্যাপার, সেটাই ধরে নাও। আমার মতো ভীতু মনে হয় দুজনকেও ছিল না, আমি এই সব সংক্রান্ত ব্যাপারে যতটা ভীতু ছিলাম। তো এই আর কি। তো ফাইনালি সব কিছু তো ওভারকাম করে এসেছি, নিজেকে বিশ্বাস হতো না যে আমি সত্যি সেগুলোকে ওভারকাম করতে পেরেছি, না প্রথম দিকে আমার সেটা বিশ্বাস হতো না। সেটা হয়ে গেছে এখন তো কমপ্লিট সব কিছু, ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে সব ফুলফিল হয়ে গেছে, একদম সব কিছু ভালো মতো মিটে গেছে। তো তোমাদেরও যাদের সামনে ডেলিভারি আছে, আশা করছি ভিডিওটা ইউজফুল হবে। বাট আমি যে কথাটা বললাম যে পরের দিন হাঁটতে খুব কষ্ট হয়, সত্যিই কষ্ট হয়, মিথ্যে কথা বলে লাভ নেই। বাট সেটাকে ভয় পেলে চলবে না। আমিও কিন্তু ভয় পাইনি, আমার খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু আমি চেষ্টা করে 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 হেঁটেছি। তার জন্যই তাড়াতাড়ি রিকভারিটা হবে। যত তাড়াতাড়ি তুমি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার রিকভারি হবে। কিন্তু শরীরের জোর দিয়ে, প্রেশার দিয়ে কিছু করবে না। যদি মনে হয় পারছো না, তো কারোর হেল্প নেবে, কারোর হাত ধরে হাঁটবে, ওরা বললে নিশ্চয়ই হাত ধরে হাঁটাবে, ভালো জায়গা হলে নিশ্চয়ই ওরা কোঅপারেট করবে। তো এই আর কি, এইটাই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স, এবং আফটার ওটি কী হয় সেটার এক্সপিরিয়েন্স আমি তোমাদের শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল এবং ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এবং ইউজফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো, না যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও। আর দুজনের জন্যই বলছি, ভিডিওটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই সাথে থেকো। আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। এখন বেবিটা একটু ছোট, আগেও ভিডিওতেও বলেছিলাম, এখন পুরোটাই এলোমেলোভাবে জীবনটা চলছে। ওর সাথে একটু অ্যাকাস্টামড হয়ে গেলে আবার নর্মালি ভিডিও দেওয়া স্টার্ট করবো আমি। ততদিন যতটা পারছি ছোটো ছোটো করে টুকরো টুকরো আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করছি। চলো দেখা আছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।